ডুবছে গোটা বাংলা। গোটা বাংলার একাধিক জায়গায় দেখা যাচ্ছে জলে থই থই করছে। আর তার কারণ হিসেবে বারবার যে বিষয়টি উঠে আসছে, এক প্রকারের ম্যান মেড বন্যা এবার বাংলাকে ভাসিয়ে নিয়ে চলেছে। আর সেই বিষয়টাকে নিয়েই এখন যত রকমের জলঘোলা, এখন যত রকমের আলাপ আলোচনা। বরঞ্চ এটাও বলা যায় যে এই ছবিটা কিন্তু এবারের নতুন নয়, প্রতি বছরই এই ছবির সাক্ষী থাকতে হয় গোটা বাংলাকে। আর তার সঙ্গে সঙ্গে এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও ঠিক একইভাবে প্লাবিত হচ্ছে গোটা বাংলার একাধিক জেলার একাধিক গ্রাম, একাধিক স্থান। আর প্রত্যেকবারই যেমন ঠিক এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লাগে, সেই একইভাবে এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সেই সংঘাত একইভাবে লেগে রয়েছে। তবে এবার যে বিষয়টি সামনে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিষয়টা বলছেন যে এবারের এই বন্যা একেবারে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। এক প্রকারে তিনি এই বন্যাকে ম্যানমেড বন্যা বলে আখ্যায়িত করছেন, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি এই বন্যা। আর তার জন্যে তিনি একেবারে তার কঠোর নিশানায় রেখেছেন ডিভিসিকে। যেমনটা বলা হচ্ছে যে ডিভিসির পক্ষ থেকে যে জল ছাড়া হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এবার বাংলাকে এইভাবে ভাসমান অবস্থায় থাকতে হচ্ছে। তিনি বারবার যে বিষয়গুলো উত্থাপন করেছেন যে ডিভিসি যদি চাইতো তাহলে এই বন্যা এড়ানো সম্ভব হতো। আর এই বিষয়টাকে ঘিরে যেমনটা শুরুতেই বললাম, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এখন সংঘাত চলছে। একদিকে রাজ্য যেভাবে ডিভিসিকে বারবার নিশানা করছে, তাকেই দোষারোপ করছে, তো একই সঙ্গে কেন্দ্রের দিকেও তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন এবং সেই চিঠিতেও সেই একই বিষয় নিয়ে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। ডিভিসি যেই বিষয়গুলোতে গাফিলতি সৃষ্টি করেছে সে সমস্ত কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই চিঠিতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখা সেই চিঠিতে তিনি পয়েন্ট ওয়াইজ মেনশন করেছেন। তো সেই হিসেবে একবার দেখে নেওয়া যাক যে মূলত গোটা বিষয়টা আসলে কি ঘটেছে। দেখব এই প্রতিবেদন। অপরিকল্পিতভাবে জল ছাড়ছে ডিভিসি। যে কাজ করার কথা তাতে অগ্রাধিকার না দিয়ে অন্য কাজে মনোনিবেশ করছে তারা, যার ফলে ভুগতে হচ্ছে বাংলাকে। 2009 সালের পর থেকে এমন বন্যা দক্ষিণবঙ্গে হয়নি। পরিস্থিতি বিশদে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 পাতার সেই চিঠিতে ডিভিসির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন। মমতা চিঠিতে লিখেছেন, ডিভিসি পরিচালিত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিতভাবে 5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মানুষ বিপর্যস্ত। এত জল ডিভিসি আগে কখনো ছাড়েনি। নিম্ন দামোদর এবং সংলগ্ন এলাকা বন্যায় ভেসে গিয়েছে। 2009 সালের পর এমন বন্যা আর কখনো হয়নি। দক্ষিণবঙ্গে বর্তমানে 1000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা বন্যা কবলিত। 50 লক্ষ মানুষ বিপর্যস্ত। চাষের জমি থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার সাধ্যমতো চেষ্টা করছে। আমি নিজে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখে এসেছি। আমি বলতে বাধ্য হচ্ছি এটা ম্যান মেড বন্যা। ডিভিসি আরও পরিকল্পিতভাবে বাঁধ এবং জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত, ক্ষয়ক্ষতিও কমানো যেত। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সেই জেলাগুলি পরিদর্শনে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তিনি। সেখানে রাত্রিবাস করার পর পূর্ব মেদিনীপুরে যান বৃহস্পতিবার। প্রথম থেকেই এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করছেন ডিভিসিকে। অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে জল ছাড়ছে ডিভিসি। বাংলার বিপদের কথা ভাবা হচ্ছে না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বারবার কথা বলেছেন বলেও জানান। এবার প্রধানমন্ত্রীকেও চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
আজ এই বিষয়টাকে নিয়েই টান টান 1 ঘন্টা আমাদের আলোচনা চলবে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বিশেষ অতিথি তৃণমূল থেকে গৌরাঙ্গ চৌহান মহাশয়। গৌরাঙ্গ বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দায়। তবে আমরা আশা করছি আমরা আরও একজন অতিথিকে পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যে বিষয়টা নিয়ে গৌরাঙ্গ বাবু এই মুহূর্তে গোটা বাংলায় চর্চা হচ্ছে, একদিকে যেমন আরজিকর রয়েছে, আরজিকর তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে এবার যে এই বন্যা পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, মূলত সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে যে পরিকল্পিত রূপ দিচ্ছেন, অর্থাৎ পরিকল্পিতভাবে এই বন্যার সৃষ্টি করা হয়েছে, যেমনটা তিনি বলছেন যে ম্যানমেড বন্যা এটি। তো মূলত এই ধরনের বিষয়গুলো কেন উত্থাপন হচ্ছে, আপনি কি মনে করেন এই বিষয়টিকে? দামোদর ভ্যালি কর্পোরেশন কেন্দ্র সরকারের একটি সংস্থা, কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। রাজ্য সরকারকে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে যেভাবে করে 5 লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হলো, তাতে 8টা থেকে 10টা জেলা প্লাবিত হলো। মানুষগুলোর মধ্যে ঘর বাড়িতে জল ঢুকে গেল, তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে। কত মানুষ মারা গেছে, কত মানুষ এখনো নিখোঁজ। বাংলাকে অপমানিত করবার জন্য, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য আজকে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর 15-20 দিনও নেই। সেই সময়টাতে বিভিন্নভাবে যখনই দেখলো তারা আরজি করে সমস্যা যখন তারা কিছুটা হলেও বাংলার পরিস্থিতি একটু শান্তর দিকে যাচ্ছে। আচ্ছা, এটা তো অনেক আগেই যদি রাজ্য সরকারের হাতে থাকতো, সিবিআইয়ের হাতে যদি না থাকতো, তাহলে আমরা এখনো হলফ দিয়ে বলতে পারি এতক্ষণে কিন্তু অনেক দোষীরা নির্দিষ্টভাবে সাজা পেয়ে যেত। সিবিআইয়ের হাতে থাকার ফলে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা চাই আরজি করে যারা দুষ্কৃতী রয়েছে, যারা অপরাধ করেছে, তারা যেন অবশ্যই আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলও চেয়েছেন যে তারা উপযুক্ত শাস্তি পাক। তার সেই শাস্তির হাতটা বেঁধে দেওয়ার পরেও তারপরে আজকে হঠাৎ করে বাংলার 50 লক্ষ মানুষ যে বিপর্যস্ত করে দেওয়া হলো ঠিক উৎসবের মরশুমে, এটা কেন্দ্র সরকারের সুপরিকল্পিত পরিকল্পনা এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে দামোদর ভ্যালি কর্পোরেশন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মানুষের উন্নতির উপরে কাজ করার জন্য কথা তাদের বলা আছে, যাতে সেই জল ডেভেলপমেন্টাল ওয়ার্কে মানুষের কাজে লাগবে, সেই জন্য সেটা করা হয়েছিল। কিন্তু আজকে কি হলো? আজকে দেখলাম যে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে অশান্ত করে দেওয়ার জন্য একের পর এক ট্রিক খাটিয়ে বিপদগ্রস্ত করে আজকে তারা 50 লক্ষ মানুষকে আজকে গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন অবস্থার মধ্যে ছেড়ে দিয়েছে। এটা একটা লজ্জার। আমরা একদম ধিক্কার জানাচ্ছি। আর এই পরিকল্পনা বাংলাতে তো, এই পরিকল্পনা তো আজকে থেকে হয়নি। বাংলার মানুষকে পিছিয়ে দেওয়া, বাংলার মানুষকে অপমানিত করবার পরিকল্পনা তো 2014 সাল থেকে, যখন থেকে সরকারটা এসেছে, কেন্দ্রীয় সরকারটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এসেছে, তখন থেকেই তো বাংলার এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে আছে। বাংলার মুখ্যমন্ত্রী তবুও বাড়ি বাড়ি গিয়ে গ্রামে শহরে বিভিন্ন এলাকাগুলোতে গিয়ে মানুষের এসে করছে। আজকে দেখুন, আমফান হয়েছিল, ঝড়, সেই আমফানের টাকা দেয়নি তারা, কেন্দ্র সরকার। যে সরকারি যে সাহায্য বাংলাকে বঞ্চনা করার জন্য তো সবার আগে প্রথমে নরেন্দ্র মোদী দায়ী, তার সরকার দায়ী। বাংলায় আজকে আমফানের টাকা তারা ঠিক মতো দেয় না। আজকে ঝড় বৃষ্টি বন্যা বিপর্যয়ের যে টাকাগুলো, যেটা কেন্দ্র থেকে প্রাপ্য বাংলার টাকা, সেই টাকাগুলোকে 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে কিছুটা পেইড করে, বাকিটুকু ছেড়ে দেয় না। এখানে কি ঘর ভাঙে না বলে, এখানে বলে ঘর তৈরি হয় না, এরকম বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে প্রোপাগান্ডা তৈরি করে দিয়ে দিচ্ছে। আমরা এগুলোকে, এই সমস্ত ষড়যন্ত্র এবং পরিকল্পনা যারা করছে দিনের পর দিন বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য। ভোটের সময়ও রাজনীতি হয়েছে, সন্দেশখালি নিয়ে পরপর দেখানো হয়েছে, মাসের পর মাস একের পর এক সিরিজ চালানো হয়েছে। ভোট শেষ, সন্দেশখালিও শেষ, ভোটের শেষ, সন্দেশখালিও শেষ। আজকে সেই নামগুলো কেন আসে না? আমাদের প্রশ্ন থাকবে, তাহলে কি সেগুলো সব তৈরি করা ছিল? আজকে তো দিদি ঠিকই বলেছেন। গৌরাঙ্গ বাবু, আরেকটা বিষয়, আপনি একটু আগে যে ঝাড়খণ্ডের কথাটা বললেন, মূলত আপনারা এবার ঝাড়খণ্ডকেও কটাক্ষ করতে ছাড়ছে না, কিন্তু দেখা গেছে ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার কিন্তু একটা সুসম্পর্কের আদান প্রদান রয়েছে। আর এই বিষয়টাকে এখন ঘিরে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তে এক প্রকারের
বাধার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে যে ডুবুডি চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু সারি সারি ট্রাক, লরি এবং বলতে পারেন পণ্যবাহী যে লরিগুলো রয়েছে সে সমস্ত যানবাহন কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ কদিন ধরে। এই বিষয়ে আপনি কি বলবেন? জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের ট্রাকে যে মালগুলো আসছে জিনিসপত্রের দামগুলো ট্রাকেই নষ্ট হবে, মানুষের দৈনন্দিন জীবনে আঘাত পড়বে, মানুষ হচ্ছে সহজে কিনে খেতে পারবে না। এটা তো পরিকল্পনা। আজকে দেখুন পেঁয়াজ এবং আদার দাম বাজারে ম্যানকুলেট করে একদম 3 বছর ধরে 200, 250, 300 টাকা করে রেখে দেওয়া হলো রসুনের দাম। তো এটা তৈরি করা হচ্ছে, সব তৈরি করা হচ্ছে বাংলার মানুষ যাতে ভাতে না খেয়ে মরে এবং ভালো যেন থাকতে না পারে। আজকে উৎসব অনুষ্ঠানের দিনে এনে তারা যদি দেখে যে তাদের ঘরটাই নেই, চালটাই নেই, বাড়ি ঘরগুলো নিয়ে অসহায় অবস্থার মধ্যে, এটা রিকভার হতে যে গ্রামগুলোতে যে জল ঢুকছে যে এলাকাগুলোতে তাদের রিকভার হতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। 1 থেকে 1.5 মাসে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাংলা যেহেতু আজকে হেরিটেজ দুর্গাপূজা, যেহেতু দুর্গাপূজা হেরিটেজ এবং বাংলা গর্ব, ভারতবর্ষের গর্ব, হেরিটেজ সম্মানিত হয়েছে, সেহেতু দুর্গোৎসবকে নষ্ট করে দিতে লাগবে। দুর্গোৎসবকে নষ্ট করার জন্য বাংলার মানুষকে বানে ভাসিয়ে দাও প্ল্যান করা হচ্ছে। সমস্ত তো দিল্লির সদর দপ্তর থেকে, বিজেপির দপ্তর থেকে বসে প্ল্যান করে দিয়ে বাংলার মানুষকে এই ঘৃণ্য রাজনীতি বেশি দিন চলবে না। ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে মানুষ অবশ্যই বুঝতে পারছে। একদমই গৌরাঙ্গ বাবু, তবে আরেকটা বিষয়, আপনি যে ঝাড়খণ্ডের বিষয়গুলো নিয়ে বলছেন সেখানে দেখা যাচ্ছে যে এই বিগত দিনে কিন্তু ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে, আর ঝাড়খণ্ডেরও বহু জায়গায় দেখা গেছে এই জল এতটাই বেড়ে গেছে যে তা বিপদসীমার ওপর দিয়ে, অর্থাৎ যে রেড মার্ক রয়েছে সেই রেড মার্ক অতিক্রান্ত করতে করতে কিন্তু রয়ে গেছে। সেখানে ডিভিসি জল না ছাড়া এছাড়া তার কাছে কি উপায় থাকতে পারত? দেখুন অনেকগুলো তার মধ্যে ওদের আটকে রাখা যেতে, তাই বলে ঝাড়খণ্ডের জন্য বাংলার মানুষরা রাতের অন্ধকারে কেন ডুববে? আমাদের প্রশ্ন সেই জায়গাটা। আর সেটা রাজ্য সরকারকে জানাতে হতো ওখানটায় যে জলের মাত্রা কখন বাড়ছে, যখন ওটাকে ক্লিনিং করা হচ্ছে না, যখন ওটা নিচের যে সেডিমেন্টগুলোকে ক্লিনিং করা হচ্ছে না জলের মাত্রা বাড়ছে, ওগুলোকে ঠিক করা দরকার, ওগুলোতে আরও কাজ করা দরকার। নিজস্ব দামোদর ভ্যালি তারা নিজস্ব যে সরকারি সংস্থা যে সরকারি ফান্ড পাচ্ছে কেন্দ্র সরকারের, এই ফান্ডের টাকাটা কি করছে, কোথায় খরচা করছে সেটার একটা অডিট বা তদন্ত হওয়া এই জন্য দরকার। কেন জল অত কিউসেক জল ধরে রাখতে পারছে না। এবং ঝাড়খণ্ডে ওগুলোকে নিজেরগুলোকে ক্লিনিং করছে না, গার্বেজগুলো বসে থাকতেছে, ক্লিনিং করছে না, ফলে জল সহজে উপরের দিকে উঠছে। তাহলে সেই যে টাকাগুলো কি করছে, সেগুলো কি লুটপাট হচ্ছে। এর পিছনে সিবিআই ইডি তদন্ত হওয়া দরকার, সেগুলো করবে না। আর ঝাড়খণ্ডের জন্য বাংলার মানুষ কেন হঠাৎ করে রাজ্য সরকারকে না জানিয়ে, সরকারের সাথে একটা সম্পর্ক রয়েছে যৌথ প্রকল্প, গভর্নমেন্টকে না জানিয়ে একটা নির্বাচিত সরকারকে চলছে, মানুষের জন্য কাজ করছে, তাকে না জানিয়ে উৎসবের মরশুমে ছেড়ে দিল। একটা 4 তলা বাড়ি তার অর্ধেকটা ডুবে রয়েছে। এই যে চিত্র আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা কি মনে হয় যে 15 দিনের মধ্যে রিকভার হবে? এদের উৎসব অনুষ্ঠান, এদের আনন্দ এদের কি হবে? এগুলো হচ্ছে বাংলাকে একদম পরিকল্পিতভাবে বাংলাকে পিছিয়ে দেওয়া। তাহলে এর সঙ্গে ঝাড়খণ্ডের সঙ্গে যে ক্ষণিকের জন্য যে সম্পর্কটা বিচ্ছিন্ন করা হচ্ছে, এই যে ডুবুডিহি চেকপোস্ট, সেখানে পণ্যবাহী যানবাহনগুলিকে যে আটকে রাখার যে প্রয়াস করা হচ্ছে, এটার সঙ্গে এর কি সম্পর্ক? এখানে তো উল্টোয় দেখা যাচ্ছে যে বাংলাতেই জিনিসপত্রের দামটা বাড়তে চলেছে, সেখানে তো সাধারণ মানুষের আরো বেশি করে সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, অবশ্যই সম্মুখীন হতে হবে। সেই বিষয়টা এটা কেন গাড়িগুলো আটকে রয়েছে, নিশ্চয়ই তো রাজ্য সরকার ভাবে যেহেতু ওইদিকে গেলে পরে যে এলাকাগুলোতে ঢুকতে যাচ্ছে সেখানে তো অলরেডি বন্যা হয়ে আছে, সেই এলাকাগুলোতে বড় ইনসিডেন্ট হতে পারে বা বিভিন্ন কোনো চিন্তা ভাবনা আছে। এটা তো আমি এখান থেকে তো বলাটা সম্ভব হবে না, কিন্তু তবুও মনে করি যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই এলাকাগুলোতে তো এখন পরিবহন ব্যবস্থা তো চলতে পারে না, রাস্তা ভেঙে গেছে, রাস্তা জলের তলায় পড়ে রয়েছে, সেখানে যে কোনো ইনসিডেন্ট কি অবস্থার মধ্যে দিয়ে রয়েছে সেই জন্য হয়তো আটকে রয়েছে। যেটা আমরা দেখি আমাদের যখন শহরের উপর দিয়ে যখন জল চলে তখন সমস্ত ট্রাক সারি সারি আটকে থাকে, জিনিসপত্র নষ্ট হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না যে বাংলাতে জল ছাড়বে এবং সেটা বাংলা সরকার জানবে না।
আমাদের প্রশ্নটা এই জায়গাটাই, বাংলার সরকারকে, গভর্নমেন্টকে কতখানি জল ছাড়া দরকার, কতখানি নিতে পারবে, সেটা না একদম ছেড়ে দেওয়া হলো 50 লক্ষের উপরে। আজকে 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 যেটা কোনোদিনও হয়নি। তো দিদি বলছেন যে 2019 সালে 2009 সালের পরে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন। তো এই যে বিষয়গুলো, এটা কেন উৎসবের মরশুমে এটাকে কি অন্য কোনো পদ্ধতি কোনো কিছু করা যেতে পারতো না? আর তো না, যাতে বাংলাটাকে বাঁচানো যায়। একটা রাজ্য বাংলার প্রতি এই দ্বিচারিতা কেন? আমাদের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী বাংলার প্রতি এই দ্বিচারিতা। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। আজকে তো নরেন্দ্র মোদীর উচিত ছিল তারই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিভিসি এসি তারা জল ছাড়লো। আজকে তো নরেন্দ্র মোদীর এসে দেখে যাওয়া উচিত ছিল যে বাংলার মানুষগুলো কোন অবস্থার মধ্যে রেখেছে। এদের জন্য ফান্ড অ্যালট করে দেওয়া উচিত ছিল, বন্যার ত্রাণের টাকা দিয়ে দেওয়া উচিত ছিল যদি তিনি নিরপেক্ষভাবে ভাবতেন। আজকে কতদিন হয়ে গেল কোনো বিজেপির নেতা বা কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তারা আসেন নাই, দেখেন নাই না। এটাকে মেনে নেওয়া যায় না। আজকে যদি বিজেপি শাসিত কোনো রাজ্য থাকতো তাহলে তো নিশ্চয়ই তারা ছুটে যেতেন এবং তারা এসে করতেন না। আজকে শুধু বাংলা। বাবু, আপনি একটু আগেই তো বললেন যে বিজেপির কোনো নেতা নাকি পরিদর্শনে যায়নি। তো সেখানে আপনাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী আজই কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে কি বলেছেন সেটাও শুনে নেব। যেমনটা বলা হচ্ছিল যে এই ঝাড়খণ্ডের এই বিষয়টাকে ঘিরে, অর্থাৎ বাংলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে যেভাবে ম্যানমেড বন্যা বলে আখ্যায়িত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টাকে ঘিরে মুখ্যমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিষয় দিকে আমরা চোখ রাখবো। তবে তার আগে আপনাদেরকে আরো বলে দিই, যেভাবে গৌরাঙ্গবাবু বললেন যে বিজেপির কোনো প্রতিনিধি এই ধরনের, অর্থাৎ বাংলায় যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেখানে পরিদর্শনে যাননি। তো সেই ক্ষেত্রে আজ শুভেন্দু অধিকারী নিজেই সেই এলাকা পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার মুখ খুলেছেন, তার এই বক্তব্য তিনি জনসমক্ষে রেখেছেন, সেটা আমরা শুনবো। তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেটা রয়েছে সে বিষয়েও আমরা কথা বলবো। তবে তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আমরা শুনে নেব। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা, সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে, ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব। 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এই রকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। একদমই গৌরাঙ্গ বাবু, যদি ডিভিসির সঙ্গে এভাবেই সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে বাংলা যদি এতটা পরিমাণেই ডিভিসির ওপরে নির্ভরশীল হয়ে থাকে তাহলে এই সম্পর্কটা ছিন্ন করা কি একটা ঠিক সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রীর দ্বারা? দেখুন, ডিভিসিগুলোর কাজ হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করাই যদি আমরা ধরি, মানুষের কাজের জন্যই যদি আমরা ধরি, কিন্তু মানুষকে তো বিপদগ্রস্ত করাটা ডিভিসির উদ্দেশ্য নয়। জলগুলোকে সংরক্ষণ করে তাকে প্রয়োজনীয় যদি খরা বন্যা হয় সেই জায়গাগুলোতে জলগুলোকে আস্তে করে রিলিজ করা বা বিদ্যুৎ তৈরি করা, ঠিক আছে।
রাতের অন্ধকারে এত পরিমাণ জল ছেড়ে দেওয়া হলো, সেটাতে যাতে মানুষের ঘর বাড়িগুলো ডুবে গেল, মানুষ মারা গেল, তাদের বাড়িতে দাঁড়াতে পারতেছে না, তাদের শবদেহ সে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, চিকিৎসা প্রসূতি এবং চিকিৎসা করাতেও সে ভেসে ভেসে যাচ্ছে, এরকম অবস্থার মধ্যে দিয়ে বাংলাকে ছেড়ে দেওয়া হলো। এটা কোন ধরনের মানবিকতা আমার কাছে এটা জানা নেই। এটা হচ্ছে বাংলাকে পিছিয়ে দেওয়ার মানসিকতা। কিন্তু এর সঙ্গে পণ্যবাহী গাড়িগুলি এগুলোকেও তো আটকে রাখা হয়েছে। পণ্যবাহী গাড়িগুলোকে কখনোই আমরা যখন দেখি যে বন্যা হয়েছে সেই জেলাতে, যখন খবর পেয়ে যায়, আমাদের এখান দিয়ে যদি সিকিমে গাড়ি যেতে যায়, আমাদের যখন উত্তর দিনাজপুরে হাইরোড দিয়েই যখন সিকিমের দিকে গাড়ি যাচ্ছে বা রাজ্যের সিকিমে যদি বন্যা হয়, সেই গাড়িগুলো আমাদের হাইরোডের ধারে নিজেরাই গাড়ির মালিকরা নিয়ে যায় না, কারণ নিয়ে গেলে পরে তার গাড়িটা হয়তো ড্যামেজ হতে পারে। কোনো সরকার কখনো আটকায় নেই, পুরোটাই মিথ্যা কথা বলছেন। নিজের ব্যর্থতা ঢাকার জন্য শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছে। আজকে বাংলাই একমাত্র রাজ্য যেখানে হচ্ছে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। সিপিএম এর সময় 35 বছরে আমরা দেখেছিলাম যে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকে, বাইরে বিদ্যুৎ বিক্রি করতো সিপিএম, বা উৎপাদন হতো না। উৎপাদনের জন্য যার রাজ্য সরকারের সহযোগিতা করা দরকার ডিবিসিকে, সেই সহযোগিতা কিন্তু আমাদের সরকার সব সময় করে এসেছে, যার ফলে আজকে 24 ঘন্টা বাড়িতে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। তাহলে গৌরাঙ্গবাবু, গোটা বাংলা থেকে এত অভিযোগ কেন আসে যে তারা বিদ্যুৎহীনতায় ভুগছেন? তাহলে গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন এই অভিযোগ কেন উঠছে, তাও সাধারণ মানুষের পক্ষ থেকেই, অর্থাৎ রাজ্যবাসীর পক্ষ থেকেই, যে তারা বিগত বহু দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন, বহু বছর ধরে তাদের গ্রামে তারা আলোর মুখ দেখেননি, এই ধরনের অভিযোগ তাহলে কেন? এটা দেখুন, এটা খুব কম হয়তো হতে পারে, কিন্তু আমরা বিলিভ করি যে 100% মানুষ এবং যদি না পায় 1% 2% কোনো জায়গায় হয়তো কোনো প্রবলেম আছে হয়তো, কিন্তু 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা মমতা ব্যানার্জি বাংলাকে উপহার দিয়েছেন। 24 ঘন্টা বাংলার মানুষ কোনোদিনও বিদ্যুৎ পেত না, কোনোদিনও দেখতে পারে নাই। আজকে 24 ঘন্টা উপহারটা মমতা, আর একটা দুটা যেটা বাংলাকে তো ছেড়ে দেওয়া হয়েছিল এমন একটা পরিস্থিতির মধ্যে যে গ্রামে লাইট নাই, এটা নাই, ওটা নাই, আর সোলার প্যানেল বসানো হচ্ছে সমস্ত জায়গায় বিদ্যুতের এখন আজকে বাংলা বিদ্যুতের স্বনির্ভর হয়ে গেছে। আজকে নিজের ব্যর্থতা ঢাকার জন্য শুভেন্দু অধিকারী, ওনার উচিত ছিল যে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে, বা নীতিন গডকারির কথা বলেন, ওকে চিঠি দিয়ে জানানো, বা রাজ্যপালের যে বারবার করে রাজ্যপালের কথা হুমকির সুরে বলতে থাকেন, আমরা রাজ্যপালের কাছে যাব, এই করব সেই করব, সেই রাজ্যপালের কাছে বলা উচিত ছিল। কেন রাজ্য সরকারকে না জানিয়ে এত কিউসেক জল ছাড়া হলো? কেন জল ছাড়তে পারতো, রাজ্য সরকারকে জানাতো যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু মানুষের ঘরে আজকে নদী পথ বাদ দিয়ে মানুষের ঘরের মধ্যে, অর্থাৎ আপনি বলছেন এই বন্যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে 100% সাধারণ মানুষ। তাহলে ঝাড়খণ্ডের সঙ্গে যে কাট অফ করা হচ্ছে, সেখানে যে পণ্যবাহী সামগ্রীগুলি এইভাবে যে পচে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এর জন্য ক্ষতিগ্রস্ত কে হবে? ড্রাইভাররা কেউ যেতে চায় না। ড্রাইভাররা নিজস্ব যে ট্রাকটা আছে সেটা 50 লক্ষ টাকা ইন্স্যুরেন্স দিয়ে তৈরি করা আছে, গাড়িটার দাম রয়েছে, তার সাথে মাল আছে, একটা গাড়িতে কমপক্ষে 70 থেকে 80 লাখ টাকার জিনিস রয়েছে। সেই মালগুলোকে নিয়ে ওই ভাঙা রাস্তায় যেখানে বৃষ্টি হয়েছে কোনো ড্রাইভার যাবে না। এটা যদি আমি মালিক হতাম আমিও যেতাম না। রাজ্য সরকার আটকে রাখে নাই, ড্রাইভাররা নিজেই নিজের জায়গা থেকে আটকে রেখেছে। ওখানে বন্যা পরিস্থিতি ঠিক হয়ে পড়ে, তাই তাহলে ড্রাইভাররা নিজেরাই যখন এই ধরনের কথা বলছে, আমরা দেখবো আমাদের এই প্রতিবেদনের ড্রাইভাররা কি বলছেন, আপনাকেও শোনাবো। ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলা, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, বন্ধ বাংলা ঝাড়খণ্ড সীমান্তের চেকপোস্ট, রাস্তায় আটকে শয়ে লরি ট্রাক, কাঁচা সবজি এবং ফল নষ্টের আশঙ্কা, সবজির বাজারে দামে আগুন লাগার সম্ভাবনা। সম্প্রতি ডিভিসির তরফে জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত চরমে। জলের তলায় ডুবেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে বন্যা পরিস্থিতির ভয়াবহ ছবি দেখা গিয়েছে আরামবাগ, পশ্চিম মেদিনীপুর জেলায়।
জলের তলায় চলে গিয়েছে ঘাটাল থানা সহ একাধিক গ্রাম, কোনো ক্রমে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষজন। এমতো অবস্থায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যের জেলায় জেলায় প্লাবনের কারণ হিসেবে ডিভিসিকেই প্রশ্নের মুখে ফেলেছেন মুখ্যমন্ত্রী এবং তার স্পষ্ট অভিযোগ এটা ম্যানমেড বন্যা। মুখ্যমন্ত্রীর অভিযোগ 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে ডিভিসি, যা আগে কখনো করা হয়নি ডিভিসির তরফে। ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? শুধু প্রশ্ন করেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে নিশানা করে ইতিমধ্যেই ঝাড়খণ্ড সীমানা সিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বৃহস্পতিবার বিকেল থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরডিহি চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সমস্ত পণ্যবাহী যান আটকে দেওয়া হয় চেকপোস্টেই। পুরো জাতীয় সড়কে লোহার গার্ডরেল করে দেওয়া হয়। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সব ধরনের বড় গাড়িকে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলায় ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ছোট ব্যক্তিগত গাড়িকে আটকানো হচ্ছে না। সীমানায় আটকে পড়েছে পাশের রাজ্য থেকে আসা পণ্যবাহী বিভিন্ন লরি। সূত্রের খবর, যে 5টি চেকপোস্ট সিল করে দেওয়া হয়েছে সেগুলি হল ধানবাদ আসানসোলের সংযোগকারী কল্যাণেশ্বরী ডুবুরডিহি চেকপোস্ট, বরাকর নদের ওপর থাকা চিরকুন্ডা বরাকর চেকপোস্ট, ঝাড়খণ্ডের নলা বারাবনির ওপর থাকা রুনাকুড়া ঘাট চেকপোস্ট, জামতারা রূপনারায়ণপুর চেকপোস্ট এবং মাইথন ড্যাম পেরিয়ে কল্যাণেশ্বরী রোডের নাকা চেকপোস্ট। এই সব জায়গায় এখন শয়ে শয়ে লরি আটকে রয়েছে, আর যার জেরে সব থেকে বেশি বিপাকে পড়ছেন আটকে পড়া লরি চালকরা। মূলত পরিবহনের সঙ্গে যেহেতু পণ্য আমদানি রপ্তানি যুক্ত থাকে, তাই সীমান্ত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বড়সড় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। লরি ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা সবজি ফল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। আপনার? আমার নাম শেখ ইসরাফুল আলী। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি কাল সন্ধ্যে 6টা থেকে। কি গাড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম কয়লা, এখানে ফ্যাক্টরিতে এসেছিলাম, খালি করে বাড়ি যাচ্ছি। দিয়ে যাওয়ার পথেই তো কাল সন্ধ্যে 6টা থেকে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। কোনো গাড়ি ছাড়ছে না, লোড গাড়ি আনলোড গাড়ি খালি গাড়ি কোনো গাড়ি ছাড়ছে না। ছোটো গাড়ি মানে মাল পণ্যবাহী গাড়িগুলো আর কি সমস্ত জাম করে রেখেছে। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা এখানে তো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল অবধি নাই এখানে। এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে জল আছে, মানে যে নিয়ে আসাটাও সমস্যা। এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো, তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম যে এই জায়গায় এই সমস্যায় করতে পারি, তাহলে আগে থেকে কিছু ব্যবস্থা রাখতাম বা আসতাম নিয়ে এদিকে। জল খাওয়ার কিছু পাচ্ছেন? কোনো কিছুই পাচ্ছি না, এখানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ মন্তাজুর রহমান। কোথা থেকে আসছেন? আমি মুম্বাই থেকে আসছি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি কাল রাত থেকে দাঁড়িয়ে আছি। কতটা সমস্যা আপনাদের চালকদের? অনেক খাবার জল টল কিছু নেই গাড়িতে। এখান থেকে 1-1.5 কিলোমিটার যেতে হচ্ছে, তো খালি গাড়ি ছেড়ে কোনো গাড়ি ছাড়ছে না। আমি বলছি আমার আজকে মান্ডি আছে 3টার সময়, তাও গাড়ি কোনো ছাড়ছে না। আমার গাড়ি নাম্বার আছে, কোনো রকমের গাড়ি ছাড়ছে না। পার্টির সাথে কথা বলছি, কথাও বলছে না। আর অনেক সমস্যা হচ্ছে। কত দূর পর্যন্ত লাইন আছে? 40 কিলোমিটার হবে। জামতলা পেরিয়ে চলে গেছে। এটা কি ঝাড়খণ্ড সীমান্ত? হ্যাঁ, কিন্তু বন্যা হয়েছে তো পাঁশকুড়ায়। তো আমাদের কি কারণে আটকে গেছে আমি জানি। আমরা ঘাটাল হয়ে তোমার এই কিছু কিছু গাড়িকে আপনার যেগুলো গাড়ি কিছু ছেড়ে দিলে আমরা চলে যাবো দীঘা হয়ে ঘুরে ঘাড়ে, কিন্তু তো ছাড়ছেই না স্যার। এরা সকাল থেকে বলছি, অনেক রিকোয়েস্ট করছি, হাত পর্যন্ত ধরছি, কোনো মতেই তো ছাড়ছে না। ডিসিপি সদর অরবিন্দ কুমার আনন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে আগামী 3 দিনের জন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশিকা জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই চেকপোস্টে নাকা চেকিং করে নজরদারি চালানো হবে। লরি আটকে দেওয়ার ঘটনা জানতে পেরে গতকাল রাতেই ওই সব চেকপোস্টে ছুটে আসেন ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকরা। তারা জানতে চান কেন আটকে দেওয়া হচ্ছে লরিগুলিকে। তখন পুলিশ প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ। সূত্রের দাবি, এখন ঝাড়খণ্ড রাজ্য প্রশাসনের তরফে সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কেন্দ্রের কোনো বিবৃতি মেলেনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
বেশ, গৌরাঙ্গ বাবু, যদি ট্রাক চালকরা নিজেদের থেকে এই পথে তারা এগোতে না চান, তাহলে কি এইভাবে দিনের পর দিন 24 ঘন্টা পার আরো বহু ট্রাক আছে যারা এর থেকেও বেশি সময় ধরে তারা ওখানেই ঠায় দাঁড়িয়ে রয়েছেন, খাওয়া নেই, জল নেই, কিছু নেই, তো এটা তারা নিজের থেকে করছেন? আচ্ছা দেখুন, বলুন তো, এদের কথা যারা বাইরে থেকে আসছে তাদের 2-4 জনের কথা গুরুত্বপূর্ণ না? বাংলার 50 লক্ষ মানুষ যারা গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন অবস্থায় তাদের ঘরে ডুবে রয়েছে, তাদের কথা গুরুত্বপূর্ণ ভাবা উচিত। তাহলে সেই হিসেবে প্রতিবেদনের শুরুতে ঘাটালের নাম উঠে এসেছিল। কেন্দ্র সরকার এখানে আসুক, কেন্দ্র সরকার এখানে বসুক, যে ডিভিসি থেকে জল ছাড়ার পরে তারা কতখানি বাংলাকে অনুদান দিচ্ছে। যে মানুষগুলো ঘর রিপেয়ার করতে লাগবে, ঘর তৈরি করতে লাগবে, নতুন পুনঃভাবে বাসস্থান তৈরি করতে লাগবে, তাদের সমস্ত সর্বস্ব হারা হয়ে রয়েছে, তাদের জন্য কি পুনর্বাসনের ব্যবস্থা করছে, তাদেরকে কি কত টাকা করে 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 তাহলে তো প্রতিবেদনের শুরুতে ঘাটালের নাম উঠে এসেছিল, তো ঘাটালের এই অবস্থা কেন? ঘাটাল কেন ডুবছে? ঘাটালে তো জল ঢুকেছে, তো ঘাটালে তো জল ঢুকেছে। ঘাটাল কেন ডুববে? এতদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা কিসের জন্য ছিল তাহলে? ঘাটালকে ডোবানোর জন্য? দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান সমস্ত কিছু ঘাটাল মাস্টার প্ল্যান বলুন আর যেটা বলুন, আমাদের মানুষের যদি অসুবিধা হয় তাহলে সব প্রকল্পই ব্যর্থ। আজকে মানুষের অসুবিধা আছে, মানুষ প্রবলেমে পড়েছে, 8টি জেলার মানুষ আমি বিদ্যুৎ তৈরির জন্য একটা তৈরি করা আছে বা খরার জন্য করা আছে, সেখানটায় হঠাৎ করে বন্যা নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই, হঠাৎ করে রাতের মধ্যে এটা করে দেওয়া হলো। আজকে যদি কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত, যে কেন্দ্র সরকার যদি হস্তক্ষেপ না করে বাংলাকে কেন এটা করা হলো, এটা আমাদের বাংলার ক্ষেত্রে কেন এই বিপদগ্রস্ত রাতের অন্ধকারে এবং এত পরিমাণ জল ছেড়ে দিয়ে মানুষকে 50 লক্ষ মানুষ গুরুত্বপূর্ণ রয়েছে। 50 লক্ষ মানুষ মানে যাচ্ছে, তাই এমনি কথা নয়। আজকে কত শিশু মারা যাবে, এবং তারপরে যে বন্যা যে হলো, বন্যার পরে তো রোগ ব্যাধি বাড়বে সেখানটায়। বন্যার পরে বিভিন্ন ডায়রিয়া থেকে শুরু হতে পারে, সমস্ত জলগুলো পচে যাবে, জলগুলো সরে যাওয়ার পরে ওখানে একটা কাদা হবে, পচবে, দুর্গন্ধ বেরোবে, সেখানে আবার করে চিকিৎসা ব্যবস্থাকে আবার পুনরুজ্জীবিত করা, তারপরে একটা গোটা সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া উৎসবের মরশুমে। এটাকে আমাদের প্রতিবাদ করা দরকার। একটা দুটা কি বিক্ষিপ্ত, কোন ট্রাক ড্রাইভার যেতে পারলো, কোন ট্রাক ড্রাইভার কয়লা নিয়ে দাঁড়িয়েছিল, সে যেতে পারছে না, এটা আমাদের কাছে বিষয়বস্তু নয়। যে শিশুটা বাচ্চা শিশুটা কোলের মধ্যেই, মায়ের কোলে মারা যাচ্ছে, জলের মধ্যে ডুবে রয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে যেতে, সেটা মুখ্য বিষয় আমাদের। অর্থাৎ আপনি বলছেন একদিকে যেমন জলে ভাসছে বাংলা, ঠিক সেরকম ভাবেই না খেয়েও যাতে সেখানে মানুষরা প্রাণ হারায়, এমনটাই বলতে চাইছেন না? মানুষ যাতে না খেয়ে না হারায়, সেখানে এখনই ইমিডিয়েট চিরা মুড়ি থেকে শুরু করে জল থেকে শুরু করে এগুলো ব্যবস্থা আমাদেরকে করতে লাগবে। তাহলে মানুষ কেন বলছে যে তাদের কাছে চিরা মুড়িটা পর্যন্ত পৌঁছচ্ছে না? চিরা মুড়ি হঠাৎ করে তৈরি করা হচ্ছে। ফ্লাড এমন একটা বিষয়, তাকে তৈরি হতে, রেডি হতে, সতর্কতা বার্তা দিতে ডিএমদের সাথে মিটিং করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী নিজে গেছেন, রেডি করছেন। এটা তো একটা সময় সাপেক্ষ। হঠাৎ করে একদিনে, কালকে বা পরশু দিনের ঘটনার মধ্যে দিয়ে সাথে সাথেই ওখানে পৌঁছে দিয়ে ওখানে রিলিফ ফান্ড পাঠিয়ে দিয়ে রিলিফ দেওয়াটা, এটা তো চারটিখানি কথা নয়। হবে, নিঃসন্দেহে হবে। তাদের যা দরকার রাজ্য সরকারই সব থেকে মানবিক। অর্থাৎ রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত না চিড়ে মুড়ির ব্যবস্থা করছেন, ততক্ষণ বাংলার মানুষকে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকার বিষয়, না খেয়ে কোনো মানুষই থাকবে না। না খেয়ে থাকবে না। সমাজসেবী সংস্থাগুলোকে আমরা অনুরোধ করব। আজকে তো অনেকেই দেখলাম আরজি করে ডাক্তারদের আন্দোলনটাকে আমরা সমর্থক জানাই। সেখানে খাবারের অঢেল বিভিন্ন লোকজন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাও তারাও দান করেছিলেন। আজকে আমাদেরও তো দায়বদ্ধতা রয়েছে, তাদের জন্য সেই এলাকাগুলোর মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো, খাবার তৈরি করে নিয়ে যাওয়া। রায়গঞ্জে যখন বন্যা হয়েছিল, আমরা সবাই মিলে ছুটে গেছিলাম, রাজ্য সরকার থেকেও দিয়েছিল, যা ব্যবস্থা করা, ওদেরকে তুলে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে নিয়ে আসা, তাদেরকে খাবার দেওয়া, তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা, আবার জল কমে গেলে পরে সেই জায়গাগুলোকে তাদের ঘর মেরামতির টাকা দেওয়া থেকে। এই ক্ষেত্রেও আমি বলবো বাংলা তো বঞ্চিত। আজকে যাদের ঘর তৈরি, সেই ঘরের টাকা দেয় না। আজকে ঘরের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, আজকে আমফান থেকে শুরু করে টাকা দিচ্ছে না। বাংলা তো অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে দিচ্ছে। উৎসবের মরশুমে আবার খাড়ার উপরে ঘাড় মারার মতো তাদেরকে একদম সমস্ত উৎসব। তাহলে সেই প্রশ্নটাই তো আমারও আবার ঘুরে আসছে যে ঘাটাল কেন ডুবছে? তাহলে
ঘাটাল 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 কেন ডুবছে সেটা তো একটু প্রশাসনিক স্তরে 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 পুরোটাই আমাকে জানতে লাগবে। এই মুহূর্তে আপনার সাথে তো বসে আমি এই ডিটেলসটা আমার কাছে হয়তো নেই, কিন্তু আমি অবশ্যই বলবো যে যেখানে মানুষ বিপদগ্রস্ত আছে সেখানে আমাদেরকে পাশে দাঁড়ানো দরকার। রাজ্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করবে। কেন্দ্র সরকারের উচিত এতগুলা জেলা ইসে হয়ে গেল, এখনো কেন হচ্ছে টাকা বরাদ্দ করলো না? এটা তো উচিত ছিল, নরেন্দ্র মোদী তো উচিত ছিল যে বাংলার মানুষদের জন্য আর্থিক সাহায্য করা দরকার। আজকে বিপদের দিন, এদিন বিপদের সময় যখন সিকিমে যখন হয়েছিল, সিকিমে তিনি করেছিলেন, বাংলার মানুষের ক্ষেত্রে বঞ্চিত হয় কেন? এটা আমাদের বড় প্রশ্ন। একদমই। তবে গৌরাঙ্গবাবু আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে এই বন্যা পরিস্থিতির সঙ্গে সঙ্গে যে আরও সেই বিষয়টাই আবার ঘুরে ঘুরে আসছে, এই যে ঝাড়খণ্ডের সঙ্গে যে আংশিকভাবে যে সম্পর্কটা বিচ্ছিন্ন করা, এটার জন্য বাংলার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে? দেখুন, ঝাড়খণ্ডের সাথে বাংলার একটা সুসম্পর্ক রয়েছে। হেমন্ত সোরেনের সাথেও আমাদের দিদি মুখ্যমন্ত্রী কথা বলেছেন। এক দুইটা যে ট্রাক আটকে রয়েছে, কয়েকটা ট্রাক আটকে রয়েছে যারা কয়লা নিয়ে ছিল, ট্রাক আটকে রয়েছে, হয়তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে দিয়েই রাজ্য সরকার করেছে যে এলাকাগুলোতে ঢুকলে পরে সেখানে তাদের সেটা দিয়ে আরেক অসুবিধার সৃষ্টি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। নিঃসন্দেহে এটা কথা বলে দিয়ে এটা সেরে যাবে। কিন্তু এই সামান্য 4-5টা 10টা মানুষের জন্য বা 4-5টা 10টা বা 100টা ট্রাকের জন্য যে খুব আহামরি পরিবর্তন খুব একটা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের একটা যে ট্রাক আটকে নেই, শয়ে ট্রাক আটকে রয়েছে, তাতে যেন জিনিসপত্রের দামটা তো কন্ট্রোল করে। রাজ্য সরকার যদি চায় ট্যাক্স রিলিফ করে দিয়ে, কেন্দ্র সরকারও ট্যাক্স রিলিফ করে দিয়ে, তাদেরকে ট্যাক্স বাদ দিয়ে তাদেরকে মানুষের পরিষেবা সমানভাবে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে জিনিসপত্রে বাড়া আসলে। কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গাতে রয়েছে, আজকে 50 লক্ষ বাংলার মানুষ যে বিপদগ্রস্ত হলো, ডিবিসির জন্য এর দায়ভারটা নরেন্দ্র মোদী নিবে তো? নরেন্দ্র মোদী নিবে কি? বাংলার যে মানুষগুলো আজকে বিপদগ্রস্ত তাদের দায়ভার তো নরেন্দ্র মোদীকে নিতে হবে, কেন্দ্র সরকারকে নিতে হবে। কারণ কেন্দ্রীয় সংস্থার দ্বারাই আমাদের রাজ্য ডুবেছে। কোনো বৃষ্টি হয় নাই, ঝড় হয় নাই, কিচ্ছু হয় নাই, কেন্দ্রীয় সংস্থার দ্বারা ডুবে গেছে। এই দায়ভার নিয়ে যা করণীয় সেটা করা উচিত। না করলে পরে তো বাংলা পিছিয়ে যাবে। আমরা সবসময় বাংলা পিছিয়ে যাক, বাংলার মুখ্যমন্ত্রী যেন না থাকুক, এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। এক আরজি করের ঝামেলা, সেই আরজি করের ঝামেলা একদিনের মধ্যে এখনো ধরা গেল। সিবিআই এসে এতদিন হয়ে গেল, 1 মাস পার হতে চললো, সিবিআই এখনো যে রেপিস্ট তাকে ধরতে পারে নাই। কি সন্দীপ ঘোষ হচ্ছে ঠিক সময় পুলিশকে ইনফর্ম করেনি, টালা থানার ওসি তিনি কি ঠিক সময় এফআইআর লঞ্চ করে? আরে ক্রিমিনালটাকে বের করুন। সিবিআই ক্রিমিনাল বের করতে পারলো না কেন এখন পর্যন্ত? যে মেয়েটিকে রেপ করেছিল অভয়াকে, তাকে বের করতে পারলো না কেন এতদিন পর্যন্ত? এটা বাংলাকে জিইয়ে রাখা, এই ধরনের প্রবলেম জিইয়ে রাখলে পরে গৌরাঙ্গবাবু যে বিষয়টা বারবার উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে সেই দিনের রাতের ঘটনার পর থেকে সেখান থেকে প্রমাণ লোপাট করা হয়েছে। আর সেই তালিকায় প্রমাণ লোপাটের দায়ভার মীনাক্ষী মুখার্জিকে নিতে লাগবে। সন্দীপ ঘোষ রয়েছে, তো অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি নিজে রয়েছেন। প্রমাণ লোপাটের দায়ভার মীনাক্ষী মুখার্জিকে নিতে লাগবে, কারণ মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেদিন আরজি কর ঘেরাও হয়েছিল এবং মীনাক্ষী মুখার্জির লোকরা এবং বিজেপির লোকরা জাতীয় পতাকা এবং বিজেপির পতাকা নিয়ে এদিন ঘরে ঢুকে ভাঙছিল। সেইটাকে সিবিআই এখনো তদন্তে আনছে না কেন? তাহলে রাজ্য পুলিশের পক্ষ থেকে কেন বলা হলো যে সেমিনার হলে কোনো হাতই দেওয়া হয়নি? রাজ্য সরকারের পক্ষ থেকে বুঝতে পারে নাই হয়তো সেই সময়টাতে। সেখানে এতজন পুলিশ আধিকারিক ছিল, তারা কেউ বুঝতে পারেননি। অর্থাৎ আপনি নিজেই বলছেন রাজ্য সরকারের পুলিশ সে নিজে ঠিকমতো কাজ করতে পারে না। রাজ্য সরকারের পুলিশ কি করে কাজ করবে যে হঠাৎ করে দেখুন রাত দখল একটা নতুন প্রকল্প, নতুন কর্মসূচি ছিল, যেটা হচ্ছে আমরা সবাই অনভিজ্ঞ ছিলাম বা প্রশাসন কোনো কিছু জানে না। আজকে প্রশাসন যদি খুব এগ্রেসিভ হয় তখন বলবে যে পুলিশ গুলি করে মারলো। বাংলাদেশের ঘটনা চেয়েছিল ওরা, বাংলাদেশের মতো করে গুলি করে মারুক, তাহলে মানুষ আরো উত্তেজিত হবে। রাজ্য প্রশাসন একটু যদি নমনীয় থাকে তাকে দুর্বলতা ভাবা হচ্ছে। গুলি করে মারলে পরে তখন বলা হচ্ছে যে অসহিষ্ণুতার রাজনীতি করছে, হচ্ছে খুন করছে। কোন দিকে যাবে?
আগে বলুন, আগে মীনাক্ষী মুখার্জি আরজি করের সামনে আপনি এত হাজার হাজার লোককে জড়ো করালেন এবং সিপিএম এর পতাকা, বিজেপির পতাকা, জাতীয় পতাকা নিয়ে 16 হ্যাঁ সেদিন তারা ওইখানটায় গিয়েছিল। হ্যাঁ 14ই আগস্ট 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট গিয়েছিল। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি এর দায়ভার তো যে নেতৃত্বে হয়েছে তাকে নিতে লাগবে। আমরা বলছি না যে যারা যারা অপরাধী রয়েছে, আমাদের দল এবং সরকার বলেছে, বারবার করে বলেছে, ডে 1 থেকে বলে যাচ্ছে যে যারা অপরাধী রয়েছে তাদেরকে ইমিডিয়েট ধরা হোক এবং তাকে ফাঁসি। এবং আমাদেরই সরকার প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম বিল পাস করেছে, অপরাজিতা বিল পাস করে দিয়ে রাজ্যপালের কাছে পাঠিয়েছে। হাজারো অভিযোগ রয়েছে। হ্যাঁ, হাজার অভিযোগ তো হবে। যখন বাংলা ভারতবর্ষকে নতুন পথ দেখায়, ক্রিমিনালরা যাতে আরো অ্যাক্টিভিটি যাতে বাড়তে না পারে, আরে যারা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে দুর্ব্যবহার করছে তাদের জন্য কড়া আইন আনা দরকার। না হলে পরে কি হবে? না হলে পরে কি হবে? আজকে সিবিআই এসেছে 2% তাদের সাকসেস রেট নাই। আজকে তাই দেখলাম, দিদি বলেছিলেন 2%, আজকে দেখলাম যে এখন প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। আজকে জুনিয়র ডাক্তাররাও সেখানে গেছিলেন, দেখলাম যে এখন পর্যন্ত কাকে ধরেছে, যে রেপিস্ট তাকে ধরতে পারছে না কেন এখনো? আমরা তো চাই তাড়াতাড়ি করে ধরে তাকে ইমিডিয়েট তাকে ফাঁসি দেওয়া হোক। কেন করতে পারছে না? কেন হাতরাসেও করতে পারে নাই, মণিপুরেও করতে পারে নাই এরা? মণিপুরে কি গেছিল? হাতরাসে কি মনীষা বাল্মীকি ইসে হয়েছে? উন্নাও কাণ্ডে সলভ করতে পারছে? একটাও সলভ করতে পারে নাই। আজকে বাংলাতে ঢুকে গিয়ে জিইয়ে রেখে আরো মানুষকে উত্তেজিত করা, যাতে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিটাকে আরো জোরালো করা যেতে পারে এবং বাংলাকে পিছিয়ে দেওয়া যেতে পারে। বাংলা সেফেস্ট সিটি কেন্দ্র সরকারের বিপরীতে 12, 13, 21, 22, 23 3 বছর ফার্স্ট পজিশন পেয়েছে। সেই বাংলাকে তো একটু উত্তেজিত করতে লাগবে, সেই তিলোত্তমাকে তো আবার ওই সেফেস্ট সিটির তকমাটাকে তো সরাতে লাগবে। সমস্ত তো প্ল্যানিং। এর পিছনে যদি খোঁড়া যায়, আজকের ডেটে আপনার স্টুডিওর সামনে বলে গেলাম, এর পিছনে বিজেপি নেতার আপনি হাত পাবেন, এর পিছনে সিপিএম এর নেতার হাত পাবেন। যারা দেখবেন যে সিপিএম বা বিজেপির কেউ না কেউ ওই মেয়েটির ধর্ষণের পিছনে মূল অভিযুক্ত। বেশ, গৌরাঙ্গবাবু, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। তবে যে বিষয়টা নিয়ে আমাদের আজকের মোদ্দা কথা ছিল সেটা হচ্ছে এই যে বাংলার যে বন্যা পরিস্থিতি, মূলত এই বাংলার বন্যা পরিস্থিতিকে নিয়ে এখন নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি লিখেছেন তাতে যে পয়েন্টগুলো তিনি মেনশন করেছেন, সেখানে যেমন তিনি বলছেন যে এটি সম্পূর্ণরূপে এক প্রকারের ম্যানমেড বন্যা, একেবারে পরিকল্পিতভাবে বাংলাকে ডুবোনোর চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে 5 লক্ষ কিউসেক জল ছাড়া উচিত হয়নি ডিভিসির পক্ষ থেকে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন। তার সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, সেই অভিযোগও কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। তার পাশাপাশি যে বিষয়টা তিনি আরও একটা কথা বলেছেন, ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, প্রায় 30% ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, যার ফলে আরও বেশি করে এই বন্যা পরিস্থিতি এভাবে বাংলাকে গ্রাস করে নিচ্ছে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী সেই চিঠিতে রীতিমতো পয়েন্ট ওয়াইজ উল্লেখ করেছেন। তবে এবার এই বন্যাকে ঘিরে এবং তার সঙ্গে সঙ্গে এই বন্যা কবলিত যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে ঘিরে আরও কী ধরনের তথ্য বেরিয়ে আসে এবং তাদের কাছে কতটুকু সাহায্য এবং তাদের কাছে কতটুকু ক্ষতিপূরণ পৌঁছয়, সেই সমস্ত কিছুর দিকে নজর থাকবে ট্রাইব টিভি বাংলা।